যেহেতু 511টি ধারা রয়েছে আমরা দেখলাম, তো শুরুতে হচ্ছে এক ধারা। এই আমরা প্রত্যেকটা আইনের যে আমরা যে মাইনর এক বর্ণনা আইন পড়লাম, দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে একই ধারা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম, প্রযোজ্য পরিধি বা এটা আলোচনা করা হয়েছে। এটা আমরা পিডিএফ রেডি আছে, আমরা ক্লাসটা শেষ করে আমরা পিডিএফটা দিয়ে দেবো। এমন করতেছে কেন? আচ্ছা, তো যাই হোক, সমস্যা নেই। তাহলে এটি হচ্ছে একে হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম, জাস্ট এটা পরীক্ষায় এমসিকিউ আদৌ পর্যন্ত আসে না, জাস্ট আপনি এক ধারা থেকে পড়তে যাচ্ছেন মোটামুটি একদম আগে যেভাবে ক্লাস দিয়েছে সেভাবে। এই জন্য আমি মোটামুটি সেট আপ করছি যে মোটামুটি এভাবেই আপনাদের পড়া যাবে। তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম। শিরোনামটা কি? এটা একটি দণ্ডবিধি প্যানাল কোড নামে অভিহিত। প্রথম হচ্ছে এক নাম্বার, এক ধারা। এই প্যানাল কোডের এটি সমগ্র বাংলাদেশে কার্য হবে। এই আইনটি যে সুনির্দিষ্ট কোনো নির্দিষ্ট এলাকার জন্য না, এটি সমগ্র অল অল অফ বাংলাদেশ, অল বাংলাদেশ আর কি, এটা কার্যকর হবে। তাহলে আমরা যদি এমসিকিউ দেখি এক ধারায়, যে এমসিকিউ দণ্ডবিধি আইনটি কি নামে ব্যবহৃত হবে, এটা হচ্ছে প্যানাল কোড। সবসময় খেয়াল রাখবেন, পরীক্ষা হলে যদি পরীক্ষা সবাই লাগবে দণ্ডবিধি লেখা, লেখা আছে আমাদের ইয়ার থেকে, কোর্ট থেকে একটা নির্দেশনা আছে যে দণ্ডবিধি না লিখে লিখবেন প্যানাল কোড। এই দণ্ডবিধি প্যানাল কোড লিখবেন, প্যানাল কোডটা লিখে সবচেয়ে ভালো। এটা কোর্ট কাছারি এখন দেখবেন মামলা টামলা হয় প্যানাল কোড, দণ্ডবিধি লেখেন। এটা একটু খেয়াল রাখবেন। দণ্ডবিধি কোথায় কার্যকর হবে? শুধু সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, শুধু ঢাকা বিভাগে, সমগ্র বাংলাদেশ। এটা হবে কি? সমগ্র বাংলাদেশ। তাহলে দুই দ্বারা আমরা দেখলাম যে এক দ্বারা হচ্ছে এটা, এটাই মূল বিষয়, এটা সংক্ষিপ্ত শিরোনাম। এটা যদি আমরা নেই যে এটা কত সালের আইন, 1860 সালের আইন। এটা কোথায় প্রযোজ্য হবে? এই আর কোনো কিছু না, এটা কি আইন? এটা দণ্ডবিধি ব্রেকেটে প্যানেল কোড। আপনারা যদি প্যানেল কোড ইংলিশে বাংলা লেখেন কোনো সমস্যা নেই। এখন আসেন দুই ধারা। প্যানেল কোডের দুই ধারা বা দণ্ডবিধি দুই ধারা যাই বলুন, দুই ধারা হচ্ছে বাংলাদেশের, মনোযোগ দেন, এখানে যেভাবে আছে ও পড়ে ফেলবেন, সচিব যেভাবে আছে কোনো সমস্যা নেই। আর এটাই ফাইনাল আপনাদের এখন থেকে। যে দুই ধারা হচ্ছে বাংলাদেশের ভিতরে, মনোযোগ দেন, অর্থাৎ বাংলাদেশের ভিতরে সংগঠিত অপরাধ, অর্থাৎ আমরা যে বাংলাদেশে রয়েছি, বাংলাদেশের ভিতরে যে সকল অপরাধ, অর্থাৎ আইনে সুস্পষ্ট ভাবে বলা রয়েছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে বাংলাদেশের ভিতরে, এটা আউটার না ইনার। আপনি ভিতরের চিন্তা করেন যে আমরা বাংলাদেশের সকলে বসবাস করতেছি। এই যে আইন, দণ্ডবিধি আইনের যে বলা রয়েছে ধারা, যে অপরাধের কথা বলেছে, যে অপরাধের শাস্তির কথা বলা রয়েছে, যে অপরাধটি করলে আপনার কি, আপনি যদি রাষ্ট্রীয় বিরোধী বা দণ্ডবিধির বিধান বিরোধী, অর্থাৎ এখানে যে আইনটা রয়েছে, যে আইনগুলো যেখানে শাস্তির বিধান স্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছে, এখানে যদি কেউ দণ্ডবিধির বিধানগুলিতে কোনো অবহেলা করে, তাহলে তিনি দোষী বলে হবে। এবং এই বিধান অনুসারে, এই দণ্ডবিধি অনুসারে, অন্য কোনো ভাবে না, এই অনুসারে আপনার কি হবে, কার্যক্রম হবে, তার শাস্তি হবে। এটা হচ্ছে আপনি যেখানে থাকুন না কেন পড়ালেন, কিন্তু বাংলাদেশের ভিতরে যদি কোনো সংগঠিত অপরাধ দণ্ড হচ্ছে দুই ধারা। জাস্ট এটি মনে রাখবো, বাংলাদেশের ভিতরে সংগঠিত অপরাধ দণ্ড হচ্ছে দুই ধারা, অন্য কিছু নয়। তাহলে আমরা যদি এটা এমসিকিউ দেখি, দুই ধারা অনুযায়ী কোন ক্ষেত্রে দণ্ড প্রযোজ্য? যদি প্রশ্ন আসে যে বাংলাদেশ, এখান থেকে একটা এমসিকিউ আসছিল, আপনারা দেখবেন পরীক্ষায়, যে বাংলাদেশের কোন ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য, কোন ক্ষেত্রে? এটা বিদেশে, শুধুমাত্র সরকারি কর্মচারীর ক্ষেত্রে, বাংলাদেশের ভিতরে, সামরিক আদালতে। যেহেতু পরীক্ষা যদি দুই ধারা স্পেসিফিক ভাবে দিয়ে দিছে, দুই ধারা স্পেসিফিক ভাবে দিয়ে দিছে, তাহলে দুই ধারা আমরা জানবো বাংলাদেশের ভিতরে যদি কোনো সংগঠিত অপরাধ হয়, সেটা কি হবে, এই অনুযায়ী সে দোষী সাব্যস্ত হবে। দুই, দুই ধারা অনুযায়ী অপরাধের শাস্তি দেওয়া হবে কি? কোন অনুযায়ী, কোন আইন অনুযায়ী? অবশ্যই যে কোনো আইন দিবেন না, ব্যক্তিগত সিদ্ধান্ত দিবেন না, স্থানীয় রীতিনীতি না, শুধুমাত্র দণ্ডবিধি আইন অনুযায়ী অথবা পেনাল কোড আইন অনুযায়ী তার শাস্তি হবে। উদাহরণটা কি হতে পারে? একটা উদাহরণ আছে। করিম ঢাকায় বসবাস করে। করিম একজন ব্যক্তি যে ঢাকায় বসবাস করে, সে ইচ্ছাকৃত ভাবে অন্যের সম্পত্তি নষ্ট করে। সেই জন্য নষ্ট করার সেকশনে 425-এর যে সেকশনটা আছে, যে এইখানে ইচ্ছাকৃত ভাবে সম্পত্তি নষ্ট করেছে, যা দণ্ডবিধির আইন বিরোধী। যেহেতু বাংলাদেশের ভিতরে সংগঠিত, তাই করিম দণ্ডবিধি অনুযায়ী শাস্তি পেতে। ক্লিয়ার সবার? বুঝতে পারছেন সবাই? স্যার জি আরেকবার স্যার। একটু রিপিট করতে হবে, স্যার আরেকবার একটু রিপিট করেন স্যার এটা। আচ্ছা, রিপিটটা হচ্ছে, দুই ধারার মূল বিষয় হচ্ছে বাংলাদেশের ভিতরে, এটা মূল ধারার যে দুই ধারার যে বৈশিষ্ট্য বা উপাদান, আপনার বাংলাদেশের, বাংলাদেশের ভিতরে হতো। মানে আপনি যে, আপনার আইন বিরোধী, অর্থাৎ এই দণ্ডবিধি বিরুদ্ধে যে শাস্তির কথা বলা হয়েছে, যে নিষেধ করা হয়েছে যদি আপনি করেন, দণ্ডবিধির বিধান বিরোধী যে কোনো কাজ করলে সেটা শাস্তির আওতায় আনা হচ্ছে। তবে সেটা কোন ধারা, আপনি যে আমি যে এটা কিন্তু সাজা না, দুই ধারা কিন্তু স্পেসিফিক ভাবে সাজার কথা বলে নাই, বাট বলতে স্পেসিফিক বলতেছে এটা একটা, ভিতরে যদি অপরাধ সংঘটিত হয় দণ্ড হবে। এখন দণ্ডের অপরাধের প্রকৃতি অনুযায়ী, আপনি মানবদেহ অপরাধ করছেন, নাকি কারো সম্পত্তি চুরি করছেন, যে এই যে স্পেসিফিক ভাবে আমাদের যে যে সেকশন গুলো বলা রয়েছে আমাদের,
সেই সেকশন অনুযায়ী যে অপরাধের বিধান আছে সেই সেকশন অনুযায়ী আপনার করবে। এখানে একটা উদাহরণ দেখলাম যে সে করিম একজন না কি দেখলাম যে সে একজন ঢাকায় বসবাস করে, করিম একজন ঢাকায় বসবাস করে, সে ইচ্ছাকৃত ভাবে সম্পত্তি নষ্ট করছে। সম্পত্তি নষ্ট করে তো একটা অপরাধ রয়েছে, সেকশনের ক্ষতি, ক্ষতি সাধনের একটা অপরাধের কথা রয়েছে। তাই এই দণ্ডবিধির বিধান বিরোধী, যে আপনি যে এই কাজটা করলেন, অন্যের বিল্ডিং বানলে, অন্য গায়ে হাত দিলেন, এটা তো আইন বিরোধী, আপনি এটা মারতে পারেন না। তাহলে কি সে কোথায় বাস করে? প্রথম হচ্ছে, প্রথম লক্ষ্য করতে হবে, এটার উৎপাদন হচ্ছে বাংলাদেশের ভিতরে হতে হবে, সরাসরি ভিতরে হতে হবে। যে বাংলাদেশ ভিতরে সংগঠিত যদি অপরাধ করে, তাহলে এই যে দুইয়ের যে বিধান বলা রয়েছে, আপনি এই অনুযায়ী আপনি কি আপনার আওতায় পড়ে যাচ্ছেন। এখানে সাজার কথা বলা নেই, বাট এটা একটা সাজানো হয়েছে যে এখানে একটা কি বলা রয়েছে, একটা সীমানা দিয়ে দিছে। দুই ধারাটা একটা সীমানা বাংলাদেশের। এটা একটা, যখন আপনার একটা বল খেলেন বা ক্রিকেট খেলেন, তখন একটা সীমানা দেওয়া থাকে। এই দুই ধারাটা একটা সীমানা, এর বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলে আদার সেকশন চলে যাবে। দুই ধারাটা একটা ডাইরেক্ট বলছে বাংলাদেশের ভিতরে হইতে হবে, এক কথায়। ক্লিয়ার? জি বুঝতে স্যার। পারছি স্যার। আচ্ছা, এখন আসেন আমাদের তিন ধারা। এই দুই তিন চার থেকে একটু একটু পার্থক্য রয়েছে, অনেকে প্যাচ লাগতে পারে, অনেকেই সারা জন্ম মুখস্থ করে গেছে, যারা মুখস্থ করে তাদের প্যাচ লাগবে। তিন ধারা বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধ, পার্থক্য এটাই। পার্থক্য এটাই যে দুয়ে পড়লাম ভিতর, আর এবার এটা ওটা দিলাম ইনার, আর ওটা হচ্ছে আউটার, বাইরে। তাহলে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধ, ওটা হচ্ছে ভিতরে সংগঠিত অপরাধ, যা বাংলাদেশে বিচারযোগ্য। ওইটা তো বাংলাদেশের ভিতরে হলে তো বিচারটা হচ্ছেই, আমাদের দণ্ডে বলাই রয়েছে আইনে। বাট যদি আপনি বাংলাদেশের বাইরেও যদি কোনো সংগঠিত অপরাধ করেন, বাংলাদেশে বিচারযোগ্য হবে। কিরকম? যে কোনো ব্যক্তি যে বাংলাদেশের আইনের অধীন, বাংলাদেশের আইন, যেমন নাজমুল, সে একটা বাইরে যে অপরাধ সংগঠিত করছে, বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের জন্য বাংলাদেশে বিচারযোগ্য হলে, যদি বাংলাদেশে বিচারযোগ্য হয়, সে ব্যক্তি বাংলাদেশের বাইরে সংগঠিত ওই কাজের জন্য কি বলা হবে, দণ্ডবিধির বিধান অনুযায়ী এমন ভাবে দণ্ডিত হবেন যেন অপরাধটি বাংলাদেশের ভিতরে সংগঠিত হয়েছে। অর্থাৎ নাজমুল যদি এখন আমেরিকা বৈশা যদি অপরাধ সংগঠিত করে, কিন্তু সে তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের লোক, সে অপরাধটা যাই করে না, সে মনে করতে হবে যে সে অপরাধটা বাংলাদেশের ভিতরে হয়ে অপরাধটা করছে। আপনি যে অপরাধটা করছেন, যে কাউকে আপনি অ্যাটাক করছেন, ওখানে যে কারোর সম্পত্তি চুরি করছেন, তো মানে অপরাধটা এমন ভাবে করছেন যেন মনে হয় বাংলাদেশে বসেই অপরাধটা সংগঠিত করছেন। অর্থাৎ বাংলাদেশে বসে মানে কি, বাংলাদেশের ভিতরে বসেই সেই অপরাধটা সংগঠিত হয়েছে। তাহলে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধ হচ্ছে তিন ধারা। এমসিকিউ যে উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার হবে। তিন ধারা অনুযায়ী বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে কি হবে? অবশ্যই বাংলাদেশে বিচারযোগ্য হলে, যদি বিচারযোগ্য হয়, যে যে অপরাধ যে ধরনটা করছে বিচারযোগ্য হলে দণ্ডবিধি প্রযোজ্য হবে, এই আইনটা প্রযোজ্য হবে। তিন ধারা অনুযায়ী বিদেশে সংগঠিত অপরাধটা কিভাবে বিবেচনা করা হবে? যেন, যেটা বললাম, যেন বাংলাদেশে সংগঠিত হয়েছে। বুঝতে পারছেন? সে যেন অপরাধটি বাংলাদেশেই সংগঠিত করছে। আচ্ছা, উদাহরণটা কি? রহিম একজন বাংলাদেশের নাগরিক, অথবা নাজমুল একজন বাংলাদেশের নাগরিক। সে বিদেশে অবস্থান করে একটি জালিয়াতের কাজ করেছে। সে বিদেশে বসে, সে নাজমুল বাংলাদেশের নাগরিক, সে বিদেশে একটা জালিয়াতি 420 বা 463-65 একটা জালিয়াত, মূল্যবান জামানত সে জালিয়াতি করছে। যা বাংলাদেশে আইনে কি, যে যেহেতু জালিয়াতির কথা স্পেসিফিক 73 অনেক সেকশন রয়েছে, যেহেতু বাংলাদেশের দণ্ডবিধি আইনের বলাই রয়েছে, তাহলে এটা একটা বাংলাদেশ আইনে অপরাধ, তাহলে বাংলাদেশের আদালতও সেটা বিচারযোগ্য। এই ক্ষেত্রে এই নাজমুল কি করবে, এমন ভাবে দণ্ড দেওয়া হবে যিনি অপরাধটি বাংলাদেশের ভিতরে করছে, তার মানে বাংলাদেশে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তিন দ্বারা কে বুঝেন নাই? তিন ধারা শর্ট তাহলে হইলো স্যার, যে বাংলাদেশের নাগরিক হইলেও যদি বাংলাদেশের বাইরে এরকম কোনো অপরাধ করে, সেক্ষেত্রে তাকে বাংলাদেশের আইনে বিচার করা যাবে স্যার। রাইট। আচ্ছা, এখন আসেন চার ধারা। এই দুই তিনের তো পার্থক্য বলছেন, একটা হচ্ছে ভিতর আর একটা হচ্ছে বাইরে, কিন্তু বিচার দুইটাই বাংলাদেশে। এখন হচ্ছে চার, হচ্ছে বাংলাদেশের বাইরে, যেটা হচ্ছে আমাদের এক্সট্রা টেরিটোরিয়াল জুডিকশন। এটা কিন্তু একটু পার্থক্য। আমরা ফৌজদারি কার্যবিধি 188 দেখবো, এবং অন্যান্য আইনের যে আইনের অতি রাষ্ট্রিকের কথা বলা রয়েছে, এখানে চার ধারা দেখবো। এখানে সাথে ফৌজদারি 188 সাথে কার্যকর, অন্যান্য আইনের সাথে কার্যকর। তো এখানে বলছে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধ দণ্ডবিধির প্রয়োগ। তিন ধারা কিন্তু এই কথা বলছে, বাট বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধ খালি ওই কথাটা বলে, বাট এখানে কোনো দণ্ডবিধির প্রয়োগটা কেমন হবে এবং কোন কোন আইন ফলো করবেন। যেমন আমরা কার্যবিধি 188 আমরা দেখবেন, যেমন এইটার ক্ষেত্রে, যেমন বাংলাদেশের কোনো জাহাজ, কোনো বিমান, সে যদি বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে যদি ইন্ডিয়ায় গিয়ে কোনো অপরাধ করে, তাহলে কি সে, এখন সে আমেরিকা যে গিয়ে অপরাধ করে অথবা অস্ট্রেলিয়া গিয়ে অপরাধ করে, তার মানে সে সেজন্য যে ফ্ল্যাগটা যেহেতু বিমান, জাহাজ, বিমানে যেখানে থাকুক না কেন,
সে তো এই যে ফ্ল্যাগটা যে ক্যারি করতেছে, তার মানে বোঝা যাচ্ছে সে যে পৃথিবীর এই 180 বা 190টি দেশের যে কোনো দেশে কেউ অপরাধটা করুক না কেন, মনে হবে সে বাংলাদেশে অপরাধটা করছে এবং বিচারটা বাংলাদেশে। কন্ডিশন কি, ওই যে বিমান কি হতে হবে, যে ফ্ল্যাগ থাকতে হবে বাংলাদেশের। শুধু ফ্ল্যাগ কেন, ওখানে আপনার যে কোনো ইয়ে তো থাকতে, ফ্ল্যাগ তো উড়াই নিয়ে যাবে সেরকম না, কিন্তু প্রশ্নটা আসছিল যে বিমান জাহাজের ফ্ল্যাগ নিয়ে উঠতেছিল, ইন্ডিয়ার কোথাও গিয়ে এ অপরাধ করলো, ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্যে অপরাধ হলো, অপরাধটা কোথাও হবে, একটা এমসিকিউ আসছিল, তো অপরাধটি অবশ্যই বাংলাদেশে হবে। অনেকে লিখছে এটা কি বাংলাদেশের বা ইন্ডিয়ার মধ্যবর্তী কোথাও হবে, না ইন্ডিয়ায় বিচার হবে? অবশ্যই বাংলাদেশ সরাসরি হচ্ছে বাংলাদেশে বিচার হবে। অর্থাৎ এটা হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়াল জুরিডিকশন, যেটা হচ্ছে আইনের অধীনে। তার মানে এটা আরেকটু ক্লিয়ার করে দেই, বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে কোন স্থানে অপরাধ করলে, এখানে যেটা আমরা দেখবেন 2-3 বাতিল হয়েছে, দরকার নেই, এখানে বাংলাদেশে নিবন্ধিত হয়েছে, যেটা রেজিস্ট্রার হতে হবে। বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ, বিমান বা কোনো অবস্থানের কোনো ব্যক্তি, জাহাজ বিমানটি পৃথিবীর যে কোনো থাকুক না কেন, পৃথিবীর যে কোনো জায়গায়, যেটা আমি উদাহরণটা দিলাম, এই ধারায় অপরাধ বলতে যেখানে বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো কাজকে বোঝাবে, যেখানে বাংলাদেশ সংগঠিত হলে এই দণ্ডবিধি দণ্ডই হতো। অর্থাৎ যদি আপনি একই কথা করে ফেলে, যেটা আমরা 2-3-এ দেখলাম, যে অপরাধটা আপনি যেখানে করেন না, বাংলাদেশেই আপনি বিচার হচ্ছে, যেন বাংলাদেশে বসে অপরাধটা করতেছেন, এটাও জাস্ট এটা হচ্ছে আমরা খালি খেয়াল রাখবো এই ধারাটা, 4 ধারাটার ক্ষেত্রে বাংলাদেশে কোনো নিবন্ধিত কোনো জাহাজ বিমান, অবস্থানরত কোনো ব্যক্তি জাহাজ বিমানে যদি কোনো পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, নিবন্ধিত হয়ে কোনো যদি চলাচল করা হয়, সেই ক্ষেত্রে যে দেশে অপরাধ সংঘটিত হোক না কেন, সে মনে হয় বাংলাদেশেই কি অপরাধ করেছে এবং বাংলাদেশে তার বিচার হবে। এটা জাস্ট হচ্ছে 4 ধারাটা হচ্ছে 188-র সাথে কানেক্টেড, ফৌজদারি কার্যবিধি। বুঝতে পারছেন? আমরা একটু উদাহরণ দেই, একটু সবাই মনোযোগ দেন। 3 আর 4-এর মধ্যে পার্থক্য কি স্যার? আসি, আগে ডাউট দিয়ে না আসি। পার্থক্য সিম্পল, পার্থক্য সিম্পল। যেহেতু তুমি প্রশ্ন করছে ক্লাসের ভিতরে, শোনো, পার্থক্যটা হচ্ছে ওইটাও ভিতরে, বাহিরে, ওইটাও বাহিরে, এটাও বাহিরে। এটা হচ্ছে নিবন্ধিত কোনো জাহাজ বিমান, ওরা কিন্তু নিবন্ধিত কোনো জাহাজ বিমানের কথা বলে নেই, ব্যক্তির কথা বলছে, শুধু ব্যক্তি। পার্থক্য এইটুকুই, সিম্পল, আর কিছু না। বুঝতে পারছো? আচ্ছা। আর আর ওকে স্যার। আরেকটা হচ্ছে, উদাহরণটা এখানে দেখি, একজন বাংলাদেশী নাগরিক উগান্ডায় হত্যা করে, একজন বাংলাদেশী নাগরিক উগান্ডায় হত্যা করছে, মানে নাজমুল দ্বারা তুমি বাংলাদেশ থেকে উগান্ডায় যা হত্যা করছো, তাহলে তোমাকে বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তার করে মামলা বিচার দণ্ড দেওয়া যাবে। তাই হয় নাকি? তুমি বাংলাদেশে বিচার হবে, দণ্ড দেওয়া যাবে। একজন বিদেশি ব্যক্তি রংপুরে হত্যা করছে, বিদেশি বাংলাদেশে আসছে, সে রংপুরে হত্যা করছে, তাহলে বাংলাদেশে তাকে ওই বিদেশে কি বিচার করবে না বাংলাদেশে করবে? অবশ্যই বাংলাদেশে বিচার করবে, যে প্রসিং আছে, যে না আইন ফলো, যে নিয়ম বিধান রয়েছে সে অনুযায়ী বিচার করবে। আচ্ছা, একজন বিদেশি বাংলাদেশি সরকারি চাকরিতে কর্মরত, খুলনা হতে পারে, একজন বিদেশি বাংলাদেশের সরকারি চাকরি, বাংলাদেশে আসে না, বাংলাদেশে বিভিন্ন সারা পৃথিবী থেকে বাংলাদেশে চাকরি করে, এখন কর্মরত সে খুলনায়, এখন খুলনায় হত্যা করছে, তা বাংলাদেশের যে কোনো স্থানে বিচার করা যাবে তাকে, যে কোনো স্থানে, শুধু এখানে ঢাকায় নিয়ে বিচার করে, বাংলাদেশ যে কোনো স্থানে বিচার করা যাবে, সমস্যা নেই। আরটা বলছে, খুলনায় বসবাস করবে এক ব্যক্তি, যেটি আচ্ছা সরি, খুলনায় বসবাসকারী এক ব্যক্তি চট্টগ্রাম হত্যা করতে গিয়ে ইকে প্ররোচনা দেয়। এখন খুলনায় বসবাসকারী এক ব্যক্তি, খুলনার বাংলাদেশের ছিল, সে এক ব্যক্তি চট্টগ্রাম হত্যা করতে গিয়ে একজনকে প্ররোচনা দিছে, তাহলে হত্যা প্ররোচনার জন্য কি হবে? ওই যে 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 প্ররোচনা দিল ডি, সেই প্ররোচনা দোষী হবে, সে তো বাংলাদেশি হবে, এটা আর এক্সট্রা টেরিটোরিয়াল কোনো বিষয় নেই। যেটার যে যতটুকু যেটার জন্য প্ররোচনা দেবে সেটার জন্য সে দোষী হবে। দণ্ডবিধি 4 প্রযোজ্য হবে কোথায়? বাংলাদেশের নাগরিক বিদেশে অপরাধ, বাংলাদেশের নাগরিক বিদেশে এক্সট্রা টেরিটোরিয়াল হতে হবে এটাকে, বা বিদেশ, বাংলাদেশের নাগরিক বিদেশে অপরাধ করে। আচ্ছা। বাংলাদেশের নিবন্ধিত জাহাজ, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট এই সেকশনটা। বাংলাদেশের নিবন্ধিত জাহাজ বিমানের সঙ্গে অপরাধের ক্ষেত্রে অবশ্যই এটাই পরীক্ষা আসছিল। একটু উদাহরণ দেওয়া আসলে এসএ থেকে সাউন্ড ইন্সপেক্টর যারা পরীক্ষা দেবে, আপনার 2-3 লাইন মিলাই পরীক্ষা আসছিল, আপনি পড়বেন না এমসিকিউ লিখবেন, মাথায় আইকিউ রাখা লাগবে, দ্রুত পড়তে হবে। পড়ার রিডিং ক্যাপাসিটি যদি যার ভালো আছে, সে দ্রুত পড়তে হবে, পড়ার ক্যাপাসিটি বাড়বে, যত দ্রুত পড়তে পারবেন তত এমসিকিউটা আপনি লিখতে, মানে বৃত্ত ভরাট করতে হবে। যত দেরি হবে আপনার অধিক টাইম ফেল, বৃত্ত ভরাটা ফেল, আপনি দেখবেন 35-36টা পূরণ করতে আপনার টাইম শেষ। যার রিডিং ক্যাপাসিটি ভালো, সে এমসিকিউ দ্রুত পূরণ করতে পারবে। তাহলে অবশ্যই বাংলাদেশের দণ্ডবিধি ও প্রযোজ্য হবে। ক্লিয়ার সবার?